আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা সমর্থনমূলক সাক্ষ্য পড়তে গিয়ে বাদ দিলাম যে ঠিক আছে আরেকটা ক্লাস হোক, তখন আমরা সমর্থনমূলক সাক্ষ্য থেকে শুরু করব। অর্থাৎ গত ক্লাসে 155 ধারা পর্যন্ত আমরা পড়ে ফেলছি। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা কিভাবে নষ্ট করা যায়, কয় উপায়ে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নষ্ট করা যায়। আমরা দেখলাম যে 3 উপায়ে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নষ্ট করা যায়: আরেকজনকে দিয়ে সাক্ষ্য দেওয়াইয়া, সাক্ষী ঘুষ গ্রহণের মাধ্যমে সাক্ষ্য প্রদান করতে এসেছেন এটি প্রমাণ করে, আরেকটা কি আগের সাক্ষ্যের সঙ্গে পরের সাক্ষ্যের মিল নাই, এটা যদি আমরা আদালতে প্রমাণ করতে পারি তাহলে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নষ্ট করা যাবে। নালিশের শেষ নাই। আচ্ছা, 155 পর্যন্ত পড়ে ফেলছি। আজকে আমরা দেখবো 156, 57, 58। গত ক্লাসে বলেছিলাম তিনটাই মোটামুটি সমর্থনমূলক সাক্ষ্য আমরা বলতে পারি, তিনটা ধারাই সমর্থনমূলক সাক্ষ্যর বিষয় আলোচিত হয়েছে। কিন্তু 157 ধারাটা হলো মূল ধারা সমর্থনমূলক সাক্ষ্য, অর্থাৎ সাক্ষীর আগের সাক্ষ্যের সঙ্গে পরবর্তী সাক্ষ্যের তুলনা করে পরের সাক্ষ্যটা প্রমাণ করতে গিয়ে আগের সাক্ষ্য প্রমাণ করা যাবে। আমরা 157 ধারা দেখবো, তার আগে 156 ধারাটা দেখে আসি। 156 ধারায় বলা আছে প্রাসঙ্গিক বিষয়কে সমর্থন করে এই ধরনের বিষয়বস্তু সম্পর্কেও সাক্ষীকে জেরা করা যাবে। এই যে সাক্ষ্য গ্রহণ সম্পর্কিত যে আলোচনাগুলো, মনে করেন কোন সাক্ষী যখন আদালতে কাঠগড়ায় দাঁড়ানো হবে তখন তাকে তো বিভিন্ন ধরনের প্রশ্ন জেরার সম্মুখীন হতে হবে, তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। এখন কোনো একজন সাক্ষী কোনো একটা বিষয়ে সাক্ষ্য প্রদান করলো, মনে করলাম নীলুফা আপু আদালতে আসলো, এসে সে কি করলো, কোনো একটা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে আদালতে সাক্ষ্য দিল। এখন আদালতের যদি মনে হয় যে না আসলেও সেই সময় ঘটনাটা ঘটেছিল কিনা, আশেপাশে অন্য কোনো সার্কমস্টেন্সিয়াল এভিডেন্স সম্পর্কে সেই সাক্ষী জানে কিনা, ঘটনাটাকে সমর্থন করে কিনা দেখি একটু জিজ্ঞাসা করে, তখন জানতে চাইতে পারে যে আপনি ধরেন উনি বলল ঘটনার তারিখ ছিল 23 তারিখ, 23 তারিখ সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে, আমি এটা নিজে দেখেছিলাম। এখন আদালত জানতে চাইতে পারে আপনি যে দেখলেন আপনি ওই সময় কি করছিলেন, এই ঘটনা ছাড়া আশেপাশে আর কোনো কেউ ছিল কিনা। তখন দেখবে ওনার সাক্ষ্যের সঙ্গে অন্য যে প্রশ্নগুলো করা হলো এগুলো সমর্থন করে কিনা। আর এই সমর্থনমূলক প্রশ্নগুলো আদালতে করা যাবে বা আদালত করতে পারবে, বা তার সাক্ষ্যের সমর্থনে যখন আদালত মনে হবে যে দেখি তো তার সাক্ষ্যকে সমর্থন করে কিনা অন্য ঘটনা, তখন এটা আদালত জানতে চাইতে পারবে। আচ্ছা, এই পর্যন্ত যদি নাও বুঝি আমরা একটা উদাহরণ পড়লে জিনিসটা পরিষ্কার হয়ে যাব। আসেন একটা উদাহরণ দেখি, একটু ভাষ্য পড়ে নেই। আদালতে বিচার্য এবং প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য দেয়া যায়, এটা তো ক্লিয়ার, আমরা 5 ধারাতেই জেনে আসছি এই বিষয়টা। বিচার্যও নয় প্রাসঙ্গিকও নয়, এরকম বিষয় সম্পর্কেও আদালতে সাক্ষ্য গ্রহণ করা যাবে। কিন্তু হ্যাঁ, বিচার্য নয় প্রাসঙ্গিকও নয়, বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়কে সমর্থন করতে হবে, এই ধরনের সাক্ষ্য সমর্থন করতে হবে। এমন বিষয় সম্পর্কে সাক্ষ্য গ্রহণ করার সময় দেখতে হয় যে সেই বিষয়টা সাক্ষীর সাক্ষ্যকে সমর্থন করে কিনা। খেয়াল করি, ডাকাতির মামলায় ডাকাতরা ঝোপের আড়ালে সিগারেট খাচ্ছিল কিনা, এটা কিন্তু প্রাসঙ্গিক বিষয় নয়, তাই না? ডাকাতি করলো, কতটুকু সম্পত্তি তারা নিয়ে গেল, কি কি ক্ষতি সাধন হলো, কে কে ঘটনাটা দেখেছে, আগে প্রস্তুতি ছিল কি পরে প্রস্তুতি ছিল, এগুলো হলো বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়। কিন্তু ডাকাতরা সিগারেট খাচ্ছিল কিনা এটা কিন্তু প্রাসঙ্গিক বিষয় নয়। কিন্তু তবুও যদি 10 জন লোক বলে যে ওই রাতে একটা ঝোপের আড়ালে সিগারেট জ্বলার আগুন দেখতে পেয়েছিল তারা, 10 জন লোক আদালতে গেল, ধীরে ধীরে এক একজন সাক্ষ্য প্রদান করলো, তারা বলল কি করলো, ডাকাতির ঘটনার সময় যে ঝোপের আড়ালে অথবা বাঁশঝাড়ের আড়ালে যে আগুন জ্বলছিল এটা কিন্তু কি করা হয়েছে, দেখতে পাওয়া গেছে। তো এই ঘটনাটা দ্বারা বোঝা যায় যে ডাকাতরা পূর্বে ওই স্থানে সম্মিলিত হয়েছিলেন, এভাবে বোঝা যায়। তখন এই ধরনের সাক্ষ্যটা গ্রহণযোগ্য হবে বা সমর্থন, এই যে ডাকাতির ঘটনাটাকে সমর্থন করার জন্য এই যে সিগারেটের আগুনটা বা ওই সময় যে সিগারেটের আগুন জ্বলতে সাক্ষীরা দেখলো, এটা আদালতে প্রাসঙ্গিক হয়ে যাবে, তখন এটা সমর্থনমূলক ঘটনা হবে।
বুঝতে পারলাম বিষয়টা। তাহলে যেটা সরাসরি বিচার্য নয়, প্রাসঙ্গিক নয়, কিন্তু বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়কে সাপোর্ট করে, এই ধরনের ঘটনাগুলো সম্পর্কে সাক্ষী যে সাক্ষ্য দেয়, এটা হলো সমর্থনমূলক সাক্ষ্য। একটু ধারাটা পরিখেয়াল করেন। সাক্ষীকে যখন প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, বা সাক্ষী যখন প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য দেন, তখন যদি তার সাক্ষ্যটা সমর্থন করানোর ইচ্ছা হয়, আদালত যদি চায়, ওই বিষয় যে স্থানে যে সময় ঘটেছিল, বললাম কি যে সময় যে স্থানে ঘটেছিল, পাশাপাশি বা সমসাময়িক সময়ে আর কোনো ঘটনা ঘটেছিল কিনা, এই সম্পর্কে আদালত তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে। অথবা তিনি এই বিষয়ে সাক্ষ্য প্রদান করলে এই সাক্ষ্যটা সংশ্লিষ্ট ঘটনা দ্বারা সমর্থিত হবে বা সমর্থনমূলক সাক্ষ্য বলে বিবেচিত হবে। আরো একটা উদাহরণ আছে, দেখেন। দস্যুতা সহযোগী হিসাবে যোগদানকারী দস্যুতার একটি বর্ণনা দিলেন, তার দস্যুতার সমর্থন, দস্যুতাকারী দস্যুতা সহযোগী হিসেবে যোগদানকারী দস্যুতার একটি বর্ণনা দিলেন, যেই স্থানে দস্যুতা হয়েছিল সেখানে আসা যাওয়ার পথে আরো অনেকগুলো ঘটনা ঘটেছে, তিনি সেগুলোর বিবরণও দিলেন, যেটা দস্যুতার সাথে সম্পর্কযুক্ত নয়, সংশ্লিষ্ট নয়, কিন্তু দস্যুতা সম্পর্কে তার সাক্ষ্যকে সমর্থন করার জন্য এই বিষয়ে সাক্ষ্য নেওয়া যেতে পারে, বা নিরপেক্ষ অন্য কোনো ব্যক্তির সাক্ষ্য নেওয়া যেতে পারে। এই হলো এক ধরনের সমর্থনমূলক সাক্ষ্য। এবার আসেন আমরা দেখব, গত ক্লাসে বলেছিলাম সমর্থনমূলক সাক্ষ্যের ইংরেজি হলো কর্পোরেটিভ এভিডেন্স। এটা কিন্তু আসতে পারে একই বিষয়ে যখন একাধিক ব্যক্তির সাক্ষ্য নেওয়া হবে এবং একজনের সাক্ষ্য আরেকজনের সাক্ষ্যকে সাপোর্ট করবে, একই রকম হবে, তখন সেটা হবে সমর্থনমূলক সাক্ষ্য। একটু এখান থেকে পড়লেই হয়ে যাবে। সংজ্ঞাটা এখান থেকে নিতে পারেন আপনারা, যে প্রথম সাক্ষীর বক্তব্যের সাথে দ্বিতীয় সাক্ষীর বক্তব্য যদি অভিন্ন হয়, মানে কি একই হয়, তাহলে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যকে সমর্থন করলো কোনটা? আগের সাক্ষীর বক্তব্য। এই ধরনের সাক্ষ্যকে কি বলা হয়? সমর্থনমূলক সাক্ষ্য বলা হয়। 157 ধারা দেখবো, এটাও একটা সমর্থনমূলক সাক্ষ্য। একই বিষয় সম্পর্কে সাক্ষীর পরবর্তী সাক্ষ্য সমর্থনের জন্য, তাহলে কোনটা সাক্ষ্যকে সমর্থন করবে? পরের সাক্ষ্য। পরেরটা কেন সমর্থন করবে? আগের সাক্ষ্য তো আর সমর্থনের সুযোগ নাই। মনে করেন আপনি পুলিশের কাছে 161 ধারা জবানবন্দি দিয়েছেন, এরপরে কোর্টে আপনাকে ডেকেছে, কোর্টে আবার আপনার এই বিষয়ে সাক্ষ্য নেওয়া হবে। আগেরটা নিয়েছিল পুলিশ অফিসার, এখনকারটা কে নিবে? আদালত। তো এই পরের ঘটনার জন্য আগের ঘটনাটা সমর্থন হিসেবে প্রমাণ করা যেতে পারে। অনেকটা ঘটনাটা এরকম। তাহলে দেখেন, সাক্ষীর সাক্ষ্য সমর্থনের জন্য সংশ্লিষ্ট বিষয় যখন ঘটেছিল সেই সময়ে বা তার নিকটবর্তী সময়ে যদি সাক্ষীর প্রদত্ত বিবৃতি অথবা তদন্তকারী কর্মকর্তার নিকটে পূর্বে যে তিনি বিবৃতি প্রদান করেছিলেন এই বিবৃতিটা প্রমাণ করা যেতে পারে। অর্থাৎ পরের সাক্ষ্য, একই ব্যক্তি দুইবার সাক্ষ্য দিতে আসছে, সোজা কথা। একই ব্যক্তি যখন দুইবার সাক্ষ্য দিতে আসবে, পরের সাক্ষ্যটার সাথে যদি আগের সাক্ষ্যটা মিলে যায়, তাহলেই এটাকে সমর্থনমূলক সাক্ষ্য বলে। আর একটু আগে 156 ধারায় কি দেখলাম? ভিন্ন ব্যক্তি হতে পারে, একই ব্যক্তিও হতে পারে। একই ব্যক্তি একটা সাক্ষ্য দিল, এই সাক্ষ্যের সমর্থনে ওই একই সময়ে একই স্থানে অন্য কিছু ঘটেছে কিনা, এই ঘটনাটা সমর্থন করে। এখানে হলো সময়, ঘটনা, পারিপার্শ্বিকতার সমর্থন। আর এখানে হলো আগের সাক্ষ্য পরের সাক্ষ্যকে সমর্থন। বুঝতে পারলাম? 157 ধারা, সাক্ষী পরবর্তীতে যে সাক্ষ্য দিল এই সাক্ষ্যকে সমর্থনের জন্য পূর্ববর্তী সাক্ষ্যটা প্রমাণ করা যেতে পারে, যে উনি আগে একই ধরনের কথা তদন্তকারী কর্মকর্তাকে বলেছিলেন। তাহলে সাক্ষ্যকে সমর্থন করলো, বিষয়টা আরো জোরালো হলো সাক্ষ্যটা। আচ্ছা, এখানেই একটা প্রশ্ন। দেখেন, এই ধারার বিধান এই যে নিজের বলা পুরনো কথা দিয়ে সাম্প্রতিক বক্তব্যকে সমর্থন করা যায়। আমি আগে কি বলেছিলাম, এখন কি বলছি, এইটার সঙ্গে আগেরটার যদি মিল হয়ে যায়, তাহলে আগের কথা পরের কথাকে সমর্থন করলো, তাই কিনা বলেন? মনে করেন আপনারা বললেন যে স্যার, 3 দিন আগে বললাম যে ঈদের আগের দিন ক্লাস করব না, আজকে আবার বলতেছি ক্লাস করব না, এভাবে আপনারা বললেন। তাহলে দেখেন, আগের কথার সাথে পরের কথা তো মিল থাকলো, একই কথা। 3 দিন আগে যে কথা বলেছিলেন 3 দিন পরেও একই কথা বললেন। তাহলে কি হলো? আগের কথা পরের কথাকে আগের কথাটা সমর্থন করলো কিনা, অনেকটা এরকম। হ্যাঁ, তাহলে আগে যে সাক্ষ্যটা দিয়েছে পরের সাক্ষ্যটা যদি সমর্থন করে,
তখন এই সাক্ষ্য হলো সমর্থনমূলক সাক্ষ্য। কথাটা যদিও শুনতে কেমন লাগে, তবুও বিধানটা একেবারেই অনর্থক নয় বা অনর্থবহ নয়। বারবার মিথ্যাকে পুনরাবৃত্তি করতে পারিলে সেটা সত্য হয়ে ওঠে, এরকম একটা বক্তব্য শুনতে পাওয়া যায়, যা মোটেও অমূলক নয়। দেখেন, আমি একটা সাক্ষ্য দিলাম আদালতে, আবার তানিয়া গিয়ে একই সাক্ষ্য দিল, আজমিন আপু গিয়ে একই সাক্ষ্য দিল, নীলোফা আপু গিয়েও একই সাক্ষ্য দিল। মাশাল্লাহ। তাহলে তারা যখনই এভাবে 3-4 জন একই সাক্ষ্য একইভাবে দিবে আদালতে, তখন কি হবে বলেন? আদালত এটাই বিশ্বাস করবে না? সাক্ষ্য প্রমাণ যেদিকে, আদালতের বিশ্বাস বা বিচার সেদিকে। এই জন্য বলছে, বারবার মিথ্যাকে পুনরাবৃত্তি করতে পারলে মাঝে মাঝে সময় বা পরিস্থিতি বিবেচনায় এটা সত্য হয়ে ওঠে, একেবারে ফেলে দেওয়া যাবে না এই কথা। তো এরকম একটা ব্যাখ্যা যদি চায়, তখন আপনি কত ধারা থেকে ব্যাখ্যাটা করবেন? 157 ধারা থেকে সুন্দর করে লিখবেন যে আলোচ্য প্রশ্নটি বা আলোচ্য উক্তিটি সমর্থনমূলক সাক্ষ্যকে কেন্দ্র করে উক্তিটি করা হয়েছে। অর্থাৎ কোন সাক্ষী যদি আগে কোনো সাক্ষ্য দেয়, পরবর্তীতে একই রকম সাক্ষ্য প্রদান করে, পরের এই সাক্ষ্যকে আগের সাক্ষ্যটা সমর্থন করে, বা এভাবে সমর্থনমূলক সাক্ষ্য প্রদান করা হয়। দেখেন প্রশ্নের ভাষা কিভাবে গুছিয়ে লিখবেন। একদমই লিখতে পারেন না আপনারা, লেখার ঢং ভালোই হয় না আপনাদের, ঠিকই হচ্ছে না, লেখেন না যে, এই জন্য এই অবস্থা। তো দেখেন, পরের সাক্ষ্যকে সমর্থনের জন্য আগের সাক্ষ্যটা আদালতে প্রমাণ করা যেতে পারে, এভাবেই সমর্থনমূলক সাক্ষ্য দেয়া হয়। আর একই বিষয়ে বারবার যখন একই সাক্ষ্য দেয়া হয়, তখন আদালত ধরে নিতে বাধ্য হয় যে ঘটনাটি সত্য, বা যেদিকে সাক্ষ্য পাওয়া যাচ্ছে সেদিকেই সত্য। কাজেই আলোচ্য উক্তির যথার্থতা বিশ্লেষণ করা হলো। এভাবে লিখলেন, অথবা আরো সুন্দর করে যদি আমার থেকে ভালো লিখতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আরো সুন্দর করে গুছিয়ে লিখতে পারেন, যার যত ভাষাগত দক্ষতা আছে এভাবে লিখলেন। অর্থাৎ একটা লোক যখন বারবার মিথ্যা কথা বলবে বা মিথ্যা জিনিস উপস্থাপন করবে, অপর পক্ষে যে আরেক পক্ষ থাকবে, বিবাদী পক্ষ ধরেন বা বাদী পক্ষ, তারা যদি সাক্ষ্য উপস্থাপন করতে না পারে বা তারা আদালতে না আসে, তখন তো এটাই রায় পেয়ে যাবে, যায় না? এভাবে কিন্তু রায় হয়েও যায়, সবকিছুই বোঝা যায়, কিছু করার থাকে না, কারণ সাক্ষ্য প্রমাণ যেদিকে, ঘটনা সেদিকে। আচ্ছা, এখানে আরো সুন্দর একটা উদাহরণ আছে ব্যাখ্যার নিচে, সবাই এগুলো একটু রিডিং করবেন, লিখে রাখেন, রিডিং করবো। 80-158 ধারাটা আমরা 32-33 ধারা পড়েছিলাম, সাক্ষ্য আইনের মনে আছে কিনা আপনাদের? মৃত, নিখোঁজ, বিদেশে অবস্থানরত ব্যক্তির বিবৃতি, তাদের অনুপস্থিতিতে 8টি ক্ষেত্রে 4 ধরনের ব্যক্তির বিবৃতি, 4 অবস্থায় 8টি ক্ষেত্রে 4 রকমের ব্যক্তির বিবৃতি কি হয়, নিজে নিজে আদালতে প্রাসঙ্গিক হয়ে যায়। 33 ধারায় দেখেছি আরো 1 রকমের বেশি, 5 রকমের ব্যক্তি যাকে বিরুদ্ধ পক্ষ লুকিয়ে রেখেছে। তো এইরকম ব্যক্তিদের বিবৃতি কি হয়ে যায়, নিজে নিজে আদালতে প্রাসঙ্গিক হয়ে যায়। প্রাসঙ্গিক হওয়া মানেই কিন্তু প্রমাণিত হওয়া নয়, এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। অনেকে এই জিনিসগুলো মনে করেন যে এটা তো আদালতে প্রাসঙ্গিক, এটাও আদালতে প্রাসঙ্গিক, তাহলে বুঝি এটা ঘটনা ঘটে গেছে। প্রাসঙ্গিক হয়ে যাওয়া, প্রমাণিত হয়ে যাওয়া এক বিষয় নয়। প্রাসঙ্গিক মানে কি, গ্রান্টেড হওয়া, আমি আপনার এই জিনিসটা মেনে নিলাম, আমার ঘটনার সাথে আপনার এই উক্তি যাচ্ছে, প্রেক্ষাপট মিলে যাচ্ছে, কিন্তু এটা প্রমাণের জন্য যথেষ্ট নয়। 34 ধারা পড়ছিলাম আমরা, মনে আছে আপনাদের? হিসাবের খাতায় লিপিবদ্ধ দলিল আদালতে প্রাসঙ্গিক হয়, কিন্তু কোনো ব্যক্তির বিরুদ্ধে দায় চাপানোর জন্য এটি যথেষ্ট বলে বিবেচিত হয় না, আপনার আরো ডকুমেন্টস লাগবে। তো এরকম 32 ধারায় একটা বিবৃতি আপনি মৃত্যুকালীন জবানবন্দি আদালতে উপস্থাপন করেছেন, আদালত এটা মেনেও নিয়েছে, কিন্তু এটা কি প্রমাণ হয়েছে? বা আদালত, ঘটনা কি প্রমাণ হয়ে গেল? এমন না যে ঘটনাটা প্রমাণ হয়ে গেল, আরো সাক্ষ্য প্রমাণ থাকে, বা একটা মামলার পিছনে বিভিন্ন ধরনের আলামত থাকে, অন্যান্য ইয়া থাকে, বস্তুগত সাক্ষ্য, তারপরে আর কি কি থাকে, বিশেষজ্ঞের মতামত, তাই না? বিভিন্ন জিনিস থাকে। তো এটা প্রাসঙ্গিক হবে 32-33 ধারায়। আর 158 ধারায় বলেছে যে হ্যাঁ, একজন ব্যক্তি মৃত্যুকালীন জবানবন্দি প্রদান করলেই যে আরেক পক্ষ যে কি করবে, এটা মেনে নিবে এমন নাও হতে পারে। অপর পক্ষ আবার চাইলে এটা কি করতে পারে, অসমর্থনমূলক প্রশ্ন উত্থাপন করতে পারে, যে আপনি যে মৃত্যুকালীন জবানবন্দি আদালতে নিয়ে এসে দাখিল করলেন, এই ব্যক্তি তো মারাই যায়নি, সে তো ঘুরে বেড়াচ্ছে বাইরে। যদি তাদের কাছে এভিডেন্স থাকে, তারা আদালতে এটা শো করতে পারবে। আপনার 32-33 ধারাকে 158 ধারায় অভিশংসন করার জন্য ক্ষমতা দেয়া হয়েছে। 155-তে যেমন আপনি সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নষ্ট করেন,
এই 32-33 ধারার বিশ্বাসযোগ্যতা 158 ধারা মোতাবেক নষ্ট করার সুযোগ রয়েছে। আপনার কাছে যদি পাকাপোক্ত সাক্ষ্য প্রমাণ থাকে, তাহলে আপনি এই 32 এবং 33 ধারার যে যে বিবৃতি সমূহের কথা বলা হয়েছে আদালতে প্রাসঙ্গিক হবে, এগুলো সমর্থন অসমর্থন সবই করতে পারবেন। এটাও এক ধরনের সমর্থনমূলক সাক্ষ্য বলতে পারি আমরা, অথবা সমর্থনমূলক পরীক্ষা। আসেন একটু পড়ি। যখনই 32 বা 33 ধারা অনুযায়ী কোনো বিবৃতি প্রমাণ করা হবে আদালতে, রেবেকা নামক ব্যক্তি মারা গেছে, এই তার মৃত্যুকালীন জবানবন্দি দেয়া হলো আদালতে, তখন ওই বিবৃতির প্রতিবাদ প্রতিবাদ কে করবে? বিরুদ্ধ পক্ষ বলবে যে না, রেবেকা স্যার তো মারা যায়নি, গতকালকে ক্লাস নিছে আমরা দেখছি। তো এই বিবৃতির প্রতিবাদ করতে পারবে, অথবা যে পক্ষ হাজির করলো তারা সমর্থনও করতে পারবে। সমর্থন করার উদ্দেশ্যে উক্ত বিবৃতি দাতার বিশ্বাসযোগ্যতার অভিশংসন বা সমর্থন করার উদ্দেশ্যে এমন সমস্ত বিষয় প্রমাণ করা যেতে পারে। আপনি এমন কিছু বিষয় প্রমাণ করতে পারবেন, যদি রেবেকা স্যার জীবিত থাকতো, কোর্টে হাজির হতো, তাকে জেরা করে যে বিষয়গুলো আদালতে প্রমাণ করা যেত, ওই একই বিষয় আপনি আদালতে প্রমাণ করতে পারবেন। অর্থাৎ মৃত্যুকালীন জবানবন্দি দিলেই শুধু হবে না, তার প্রেক্ষাপট লাগবে। যে বিষয়ে মৃত্যুকালীন জবানবন্দি দিল সেটা যে শতভাগ সত্য হবে এমন নাও হতে পারে। তো এগুলোও আপনি কি করতে পারবেন? সমর্থন এবং কি করতে পারবেন? ভঞ্জন করতে পারবেন বা অসমর্থনও করতে পারবেন। এটা সাক্ষ্য প্রমাণের উপরে নির্ভর করবে। তাহলে বুঝতে পারলাম কোথায় 32-33 ধারা পড়ে আসছি, আর 158 ধারাতে এই সাক্ষ্য যখন আদালতে গ্রহণযোগ্য হবে, প্রমাণ করা হবে, তখন আবার বিরুদ্ধ পক্ষকে অধিকার দেওয়া হয়েছে যে হ্যাঁ, মৃত্যুকালীন জবানবন্দি গ্রহণযোগ্য, ঠিক আছে, তারা নাই, তাদের অনুপস্থিতিতেই আমরা মেনে নিলাম, কিন্তু এর বিরুদ্ধে অথবা এর সমর্থনে বাদী পক্ষকে বলবে এটার সমর্থনে আপনার কাছে কি আছে, বিবাদীকে বলবে এটার বিরুদ্ধে যদি আপনি কথা বলতে চান আপনার কাছে কি আছে। বুঝতে পারলাম 158 ধারা দুই রকম কথা বলা আছে, আপনি সমর্থন করতে পারবেন, অসমর্থনেও যদি কোনো সাক্ষ্য প্রমাণ থাকে এটাও প্রমাণ করা যাবে। সোজা কথা, 132-33 ধারা নষ্ট করারও অধিকার আছে। কত ধারায়? 158 ধারায় এই সুযোগটা দেওয়া হয়েছে। আচ্ছা, দেখেন এখানে খুব সুন্দর কথাগুলো লিখছে, এগুলো যদি পড়েন আপনার সাক্ষ্য আইন আলাদা করে প্রাইভেট পড়ার দরকার হয় না। দেখেন, জেরা করার জন্য যাদেরকে হাতের কাছে পাওয়া যায় না, যাদেরকে আপনি পাচ্ছেন না, ওই তো মৃত নিখোঁজ বিদেশে অবস্থানরত ব্যক্তি, তাদেরকে কি পাচ্ছেন? পাচ্ছেন না। তাহলে যে ব্যক্তিদেরকে জেরা করার সময় পাওয়া যায় না, তাদের বক্তব্য কতটুকু নির্ভরযোগ্য এটা নিয়ে সন্দেহ থেকেই যায়। এই ধারায় তাই জন্য বলা হয়েছে, সাক্ষী হিসেবে যদি উনি উপস্থিত হতো, তখন তাকে যেভাবে পরীক্ষা করে এই বিষয় উদ্ধার করা যেত, আর তাদের অনুপস্থিতিতেও আদালতে আপনি এগুলো নিয়ে আসতে পারবেন, এই বিষয়ে তাদেরকে আদালতে উপস্থাপন করতে পারবেন, বা ওই বক্তব্যের উপরে আপনি আদালতে জিজ্ঞাসাবাদ করতে পারবেন। বুঝতে পারলাম। 156 কি কি পড়লাম? ঘটনার সমর্থনে অথবা সাক্ষী যে বক্তব্য দিবে এটার সমর্থনে সময়, স্থান বা পারিপার্শ্বিক বিষয়গুলো সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণযোগ্য হবে, বা অন্য ব্যক্তিরও সাক্ষ্য আপনি নিতে পারবেন। 157-তে পড়লাম, পরের সাক্ষ্য প্রমাণের জন্য আগের সাক্ষ্যটা আদালতে প্রমাণ করা যেতে পারে। পরের সাক্ষ্য সমর্থনের জন্য, দুঃখিত, পরের সাক্ষ্য সমর্থনের জন্য আগের সাক্ষ্য প্রমাণ করা যেতে পারে। আর 158 ধারায় বললো কি, 32 এবং 33 ধারা অভিশংসনও করতে পারবেন, সমর্থনও করা যাবে। আসেন দেখবো 159 ধারা, মোটামুটি সবাই জানেন। 159 ধারায় হলো স্মৃতি পুনরুজ্জীবিত করা হয়। আমরা বলি যে পুলিশ অফিসার যদি ভুলে যায়, তাহলে আদালতে গিয়ে স্মৃতি পুনরুজ্জীবিত করতে পারে, সাক্ষ্য আইনের 159 ধারা। শুধুমাত্র পুলিশ অফিসার না, যে কোনো ব্যক্তি স্মৃতি পুনরুজ্জীবিত করতে পারে। কত ধারা? 159 ধারা। 159 ধারায় বলা আছে, স্মৃতি, সাক্ষীর স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য দলিলের অনুলিপি ব্যবহার করতে পারবে, বা দলিলের অংশ বিশেষ সে দেখে নিতে পারবে। এখানে দেখেন বিভিন্ন প্রেক্ষাপট আছে। যে দলিলটি নিজে লিখলো, এই যে জায়গাগুলো বলছি এগুলো দাগিয়ে ফেলেন, এই কয়েকটা লাইন পড়লেই হবে। দেখেন 2 নাম্বার লাইনে দেখেন, তিনি নিজে লিখেছিলেন এমন কোন দলিল। আমি একটা দলিল লিখলাম, আমি একটা জিডি করলাম, এই জিডি নিজের হাতে লিখলাম, এই দলিল আমি যেটা নিজে লিখলাম সেটা আমি দেখতে পারবো। অন্য কেউ কিছু লিখছে, আমি উপস্থিত ছিলাম, এটাও আমি চাইলে দেখতে পারবো। অথবা কোন অন্য দলিল দেখেও স্মৃতি পুনরুজ্জীবিত করা যাবে। অন্য কোন দলিল, যে দলিলের সময় ধরেন আমি উপস্থিত ছিলাম, সাক্ষী ছিলাম, অথবা আমার নিজেরই দলিল কিন্তু এখন আমার কাছে নাই, এই দলিল দেখেও স্মৃতি পুনরুজ্জীবিত করা যাবে।
বিশেষজ্ঞ ব্যক্তি যারা থাকবেন তারা বিশেষজ্ঞ ব্যক্তি যারা থাকবেন তারা তাদের নিবন্ধনাদি বলতে বোঝানো হয়েছে রেজিস্টার পত্র, এগুলো দেখে কিন্তু তারা কি করতে পারবে, নিজের স্মৃতি পুনরুজ্জীবিত করতে পারবেন। আসলে মামলার ট্রায়াল গুলো হয়, বিচার হয় কিন্তু দীর্ঘদিন পরে। একটা মামলা চার্জশিট দিয়ে দেওয়ার পর এটা অনেক প্রসেসিং হতে সময় লাগে। আমলি আদালতে যায়, সেখান থেকে আবার অন্য আদালতে যায়, অনেক সময় দায়রা এগুলো পাঠানো হয়, তো একটা লেন্দি প্রসেস। এগুলো করতে করতে দেখা যায় ভুলেই যায়, সাক্ষী যে কি জবানবন্দি দিয়েছিল এটাও ভুলে যায়, অনেক সময় তদন্তকারী কর্মকর্তা কি তদন্ত করেছে সেটাও ভুলে যায়। মানুষ মাত্রই ভুলা রোগ আক্রান্ত, তাই না? তো এটা ভুলতেই পারে, এই জন্য এই ধারাগুলো রাখা হয়েছে। অর্থাৎ সাক্ষী, যে কোনো সাক্ষী সে দলিল পত্র দেখে যদি নিজে লেখে, অন্য কেউ কিছু লেখে, অন্য কোনো দলিল দেখে, অথবা কি করতে পারবে, অথবা বিশেষজ্ঞতার পেশা সম্পর্কিত নিবন্ধনাদি বা দলিল পত্রাদি দেখেও স্মৃতি পুনরুজ্জীবিত করতে পারে। তাহলে বুঝতে পারলাম কি কিভাবে স্মৃতি পুনরুজ্জীবিত করা হয়, কখন স্মৃতি পুনরুজ্জীবিত করা হয়। দেখেন একটু খেয়াল করি, সাক্ষী যখন সাক্ষ্য প্রদান করবেন আদালতে, তিনি যদি ভুলে গিয়ে থাকেন পূর্বে তিনি কি সাক্ষ্য প্রদান করেছিলেন, অর্থাৎ এটা তার দ্বিতীয়বার যখন সাক্ষী আদালতে আসবে এবং তাকে সেই সম্পর্কে প্রশ্ন করা হবে, আর তিনি ভুলে যাবেন, মনে করতে পারবেন না, তখন তিনি যে দলিল লিখেছিলেন সেটা দেখে স্মৃতি পুনরুজ্জীবিত করতে পারেন। অন্য কোনো ব্যক্তি যদি তার সামনে কিছু লিখে থাকে এটাও দেখে স্মৃতি পুনরুজ্জীবিত করতে পারেন। ওই সময় তিনি এটা জানতেন, সত্য বলে জানতেন, বিশ্বাস করতেন, তিনি এটা পড়েছিলেন। অথবা সাক্ষী কোনো দলিলও দেখে স্মৃতি পুনরুজ্জীবিত করতে পারে, এটা যে কোনো ধরনের দলিল হতে পারে। তাহলে একটা নিজে লিখলো, আরেকটা অন্যজনকে লিখতে দেখলো, আরেকটা মনে করেন লিখতেও দেখে নাই, নিজেও লেখে নাই, কিন্তু অন্য যে কোনো দলিল, হয়তো ওই দলিলের সাথে সে সম্পৃক্ত ছিল, এরকম দলিল দেখেও কি করতে পারবে, স্মৃতি পুনরুজ্জীবিত করতে পারে। আর বিশেষজ্ঞ ব্যক্তি, একজন ডাক্তার মনে করেন তার কাজই হলো ফরেনসিক ফরেনসিক করা, তো এই ফরেনসিক ডাক্তার অহরহ ফরেনসিক রিপোর্ট তৈরি করতেই থাকে। কোন মামলার কি ফরেনসিক রিপোর্ট প্রস্তুত করেছিল 5-10 বছর পরে তিনি ভুলেই যেতে পারেন, এটাই স্বাভাবিক। তখন তিনি তার এই নিবন্ধনাদি দেখে স্মৃতি পুনরুজ্জীবিত করতে পারবেন। এই হলো 159 ধারা। 160 ধারা হলো 59 ধারারই আরেকটা অংশ। এখানে বলা হয়েছে আপনি স্মৃতি পুনরুজ্জীবিত করার পর আবার এই সম্পর্কে আদালতে সাক্ষ্য দিতে পারবেন। একটু দেখে নিলেন, দেখার সাথে মনে পড়ে গেল, তখন আপনি আদালতে সাক্ষ্য দিতে পারবেন। এইবার আসেন, দলিল দেখার পরেও আপনার মনে পড়লো না, কোনোভাবেই মনে আসছে না যে আপনি এই রিপোর্টে এই কথাগুলো কেন লিখেছিলেন। হতে পারে না এরকম? এরকম কিন্তু হয় অনেক সময়। তবেও কি করতে পারবে, সাক্ষী ওই বিষয়ে সাক্ষ্য প্রদান করতে পারবে। এটা আবার কেমন কথা, একটু ব্যতিক্রম হয়ে গেল না? মনে করেন দলিল দেখলাম, একটা মামলা তদন্ত করেছি, মামলার কেস ডায়েরি একটু দেখে নিলাম অথবা এজাহার দেখে নিলাম, দেখার পরেও কোনোভাবেই মনে পড়ছে না, অনেক মামলা তদন্ত হয়ে গেছে জীবনে, কোনোভাবেই মনে পড়ছে না। সেক্ষেত্রে কি করা যাবে, তখনও আমি সাক্ষ্য প্রদান করতে পারবো যদি আমার এই বিশ্বাস থাকে যে আমি যে দলিল লিপিবদ্ধ করেছিলাম তৎকালীন সময়ে আমি ন্যায়নিষ্ঠভাবে সঠিকভাবে আমার দলিলটা লিখেছিলাম। তো আমার যদি এই বিশ্বাস থাকে, আমার যদি এই কনফিডেন্স থাকে যে আমার দলিল যথাযথভাবে লিপিবদ্ধ হয়েছিল, ওই সময় দলিলে যা লিখেছিলাম অবশ্যই ঠিক লিখেছিলাম, এবং এটা দেখে আমি সাক্ষ্য দিতে পারবো, পরে যতটুকু বুঝলাম এটার উপরেই আমি সাক্ষ্য দিতে পারবো। বুঝতে পারছি ঘটনা? বুঝিনি? মনে করেন কোনোভাবে মনে নাই, স্মৃতি পুনরুজ্জীবিত হচ্ছে না, কিন্তু আপনার এইটুকু আপনাকে নিশ্চিত থাকতে হবে যে সময় আপনি দলিলটা লিখছিলেন ওই সময় আপনি সঠিক লিখেছিলেন, সঠিকভাবে লিপিবদ্ধ করেছিলেন, এগুলো নিশ্চিত হয়ে আপনি ওই বিষয়ে সাক্ষ্য দিতে পারবেন। আসেন একটু খেয়াল করি, মনে করেন মামুন ভাইয়া সে থানায় জিডি লেখে। জিডি লেখে কি, সে ডিউটি অফিসার, প্রায় সে ডিউটি অফিসার করে, ডিউটি অফিসার ডিউটি করে। এখন বিভিন্ন ধরনের জিডি আসে, তো তাই না, অনেক লোক জিডি করতে আসে, এফআইআর হয়, বিভিন্ন কিছু জেনারেল ডায়েরিতে অল এভরিথিং থাকে, আমরা আয়না বলি জিডি কে। তো দেখেন, জিডি যখন আমরা লিখি শতভাগ মনোযোগের সাথে সুন্দর করে আমরা জিডিটা লিখি না, এখন তো আরো অনলাইন হয়েছে। তো এটা এই জিডিটা ওনার, মনে করেন এই জিডির উপরে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হলো 10 বছর পরে, তো উনি ভুলে গেছেন যে কি লিখছিলেন বা কেন লিখছিলেন, ওনার এই মুহূর্তে মনে নাই। কিন্তু ওনার এইটুকু মনে আছে যে ডিউটি অফিসার করাকালীন উনি ওনার ন্যায়নিষ্ঠভাবে ওনার দায়িত্ব পালন করেছিলেন এবং জিডি সঠিকভাবে লিপিবদ্ধ করেছিলেন।
যদি এইটুকু নিশ্চিত হন উনি, তাহলে উনি এইটা দেখে সাক্ষ্য দিতে পারবেন। দেখেন 344 পাতায় 3টা পয়েন্ট আছে, গোল গোল দাগ দেন। 3টা পয়েন্ট মুখস্থ করতে হবে। যদি 159 ধারা মোতাবেক স্মৃতি পুনরুজ্জীবিত হওয়ার পরেও সাক্ষী মনে করতে না পারেন, তাহলে নির্দিষ্ট রূপে স্মরণ নাই, নো প্রবলেম। যদি এইটুকু নিশ্চিত থাকে যে এই দলিলটা সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে, সেটা যদি মনে নাও থাকে, এটা দেখে তিনি সাক্ষ্য দিতে পারবেন। এই 3টা লাইন পড়ে ফেলবেন, তাহলে সঠিকভাবে লিপিবদ্ধ হতে হবে এবং সেটা মনে না থাকলেও এটা দেখে তিনি সাক্ষ্য প্রদান করতে পারবেন। এইবার আসেন সমস্যা 161। কেন 161কে সমস্যা বললাম? আপনি যখনই স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য দলিল দেখবেন, আচ্ছা, 161 স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য আপনি যদি কোনো দলিল দেখে ফেলেন, তাহলে বিরুদ্ধ পক্ষের অধিকার, দেখেন আপনি যদি দলিল দেখেন এই দলিল সম্পর্কে বিরুদ্ধ পক্ষ অধিকারী হবে, তাহলে দলিল দেখার অসুবিধা আছে কিনা? অবশ্যই অসুবিধা আছে। যখনই আপনি উপরোক্ত 2টি ধারা, মানে কি 159-60 ধারা মোতাবেক স্মৃতি পুনরুজ্জীবিত করার মাধ্যমে দলিল দেখে আপনি কোনো বিষয়ে সাক্ষ্য প্রদান করবেন, বিরুদ্ধ পক্ষ তখন আদালতে বলে বসবে যে উনি যেহেতু ভুলে গেছেন, ওনার যেহেতু মনে নাই, তাহলে এই দলিল আমরাও দেখব যে উনি কি লিখেছিল ওই সময়ে। দেখেন তখন আদালতে দলিলটা দাখিল করতে হবে, বিরুদ্ধ পক্ষকে দেখাতে হবে, এমনকি বিরুদ্ধ পক্ষ যদি ইচ্ছা করে তাহলে ওই দলিলের ওই অংশটুকুর বিষয়ে জেরাও করতে পারবে। তাহলে কয়টা কথা দেখেন, 3টা কথা। প্রথমত, যদি কোনো সাক্ষী দলিল দেখে স্মৃতি পুনরুজ্জীবিত করে, তাহলে আদালত দলিল দাখিল করতে বলবে। 1 নাম্বার, কি করতে বলবে? দলিল দাখিল করতে বলবে, যে ঠিক আছে তাহলে আদালতে দলিলটা দাখিল করেন। কারা বিরুদ্ধ পক্ষ আপত্তি করবে, যেহেতু উনি দেখে ওনার মনে নাই উনি কি তদন্ত করেছেন বা কি সাক্ষ্য দিয়েছেন উনি ভুলে গেছেন, তাহলে দলিল দাখিল করা হোক আদালতে, এরকম করে তারা আর্জি জানাতে পারবে। একটা। দ্বিতীয় সুযোগ কি পাবে? দলিল তারাও দেখতে চাইতে পারে, আচ্ছা দেখি তো, আমরাও একটু দেখি দলিলটা, ওই অংশটুকু তারাও দেখতে চাইতে পারে। এটা হলো বিরুদ্ধ পক্ষের অধিকার। যখনই আপনি দলিল দেখে স্মৃতি পুনরুজ্জীবিত করবেন, তখনই তারা এই অধিকারগুলো পাবে। তাহলে প্রথমত দলিলটা আদালতে দাখিল করতে বলতে পারবে, এরপরে দলিলটা দেখতে চাইতে পারবে, দলিলের ওই অংশ থেকে সাক্ষীকে জেরাও করতে পারবে। তাহলে বুঝতে পারলাম ঘটনা কোন দিকে গেল। স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য কোনো সাক্ষী যদি দলিলের লেখনী দেখে স্মৃতি পুনরুজ্জীবিত করে সাক্ষ্য দেন, এটা আদালত গ্রহণযোগ্য করবে, নো প্রবলেম। কিন্তু বিরুদ্ধ পক্ষর এই বিষয়ে অধিকার হবে। কি কি অধিকার? 3টা অধিকার প্রাপ্য হবে তারা। প্রথমত, দলিলটা আদালতে দাখিল করতে বলতে পারবে এবং এটা দাখিল করতে হবে। এরপরে কি? দলিলটা দেখতে চাইতে পারবে। তারপরে কি? এই সম্পর্কে সাক্ষীকে জেরাও করতে পারবে। এই ছিল গুরুত্বপূর্ণ একটা ধারা 161। এইবার আসেন আমরা পরের পাতায় যাব, 346 পাতা, একটু শেষের দিকে দাগ দেন যাদের কাছে বই আছে। পুলিশের ডায়েরি, পুলিশ যদি তার ডায়েরি দেখে জবানবন্দি দেন, খেয়াল করেন এটা একদম খুবই গুরুত্বপূর্ণ, এরকম আসতে পারে। পুলিশের ডায়েরি, যেহেতু পুলিশ স্পষ্ট করে লেখা আছে, পুলিশ যদি তার ডায়েরি দেখে জবানবন্দি দেন, তবে সেই ডায়েরি আসামি পক্ষ দেখতে পারেন। চিন্তা করছেন কত মারাত্মক বিষয়? তাহলে সেই ডায়েরি আসামি পক্ষ দেখতে চাইতে পারেন, সেটার উপরে জেরাও করতে পারেন। এই ধরনের নজির আছে, দেখেন কত মামলা রেফারেন্সও দেওয়া আছে। পাশাপাশি ওই ডায়েরিতে যে লিখে রেখেছিল যে বিবরণ, আসামি ওই বিবরণের নকলও পেতে অধিকারী, নকলও পাবে, যদি চায় নকলও দিতে হবে, আর দিয়ে দিবে আদালত। তাহলে দেখেন ভুলে যাওয়ার আবার অসুবিধাও আছে। 162 ধারায় যাব, দলিল উপস্থাপন। এত যে দলিল দলিল পড়লাম, 66 ধারায় নোটিশ দিলাম, কত কি করলাম, দলিল আর পিছু ছাড়লো না, তাই না? দেখেন কিছু জিনিস আছে সাক্ষ্যর ক্ষেত্রে এসে আপনার এই আলোচনাগুলো চলে এসেছে সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে। আর কিছু ছিল কি দলিল সংক্রান্ত, অর্থাৎ দলিল বিশুদ্ধ কিভাবে হবে, কোন কোন সাক্ষী থাকলে দলিলের শুদ্ধতা, স্মৃতি দ্বারা মনে করতে, সাক্ষীরা মনে করতে না পারলে আপনি দলিল কিভাবে প্রমাণ করবেন,
কোনোভাবেই কেউ মনে করতে না পারলে হাতের লেখা প্রমাণ করতে হবে, ওই বিষয়গুলো ছিল ভিন্ন। এবার আসেন দলিল আদালতে উপস্থাপন সংক্রান্ত 162 ধারা। এই যে আপনি দলিলের জন্য এই ধারার সঙ্গে 66 ধারাটা পড়তে হবে, বুঝছেন? 66 না পড়লে এই ধারাটা বোঝা যাবে না। 66-তে কি পড়েছিলাম আমরা? দলিল উপস্থাপন সংক্রান্ত নোটিশ কিভাবে দিবেন এই নিয়মাবলী 66 ধারায় পড়েছিলাম। এবার আসেন সাক্ষীকে যখন দলিলের জন্য সমন দেয়া হলো, সাক্ষী কি করলো? দলিল উপস্থাপন করলো না। কত ধারায় দলিল উপস্থাপন করলো না মনে আছে আপনাদের? যদি কোনো দলিল অপর লোকের দখলে থাকলে উপস্থাপন করতে অস্বীকার করতে পারতো, এইরকম দলিল সেও অস্বীকার করতে পারবে উপস্থাপন করতে। কত ধারায় পড়লাম এটা? 131 ধারা। 131 ধারা কিন্তু গুরুত্বপূর্ণ। রাবে আপু, আপনাকে ধন্যবাদ। তাহলে 162-র উপরে একটু ছোট করে 131 লিখে রাখেন, মানে রিলেটেড ধারা, তাই বলে এগুলো পরীক্ষায় লিখবো না আমরা, বোঝার জন্য। হ্যাঁ, তো দেখেন আপনি দলিলটা যেহেতু আরেকজনের দলিল আপনার কাছে ছিল, আপনি তো এটা দেখাননি, বা আপনি বলছেন যে না আমি, ভাই এই দলিল আমার, আমি এটা টেক কেয়ার করছি, আমি এটার মালিক নই, এটা আমি দেখাবো না। ঠিক আছে, আপনি দলিল দেখান নাই, কিন্তু আদালত আবার জোর করতে পারবে। এটাই 162 ধারা। দেখেন কি বলেছে, সাক্ষীকে যখন দলিল দাখিলের জন্য সমন দেয়া হলো, কত ধারা মোতাবেক দেই আমরা? সাক্ষ্য আইনের 66 ধারা মোতাবেক দলিল দাখিলের জন্য নোটিশ দেই। এটাই এখানে সমন হিসেবে বলা হয়েছে। এছাড়া পেনাল কোডে তো সমনের ব্যবস্থা আছেই, আবার সিআরপিসি 94 ধারাও আছে, দলিল দাখিলের জন্য আপনি সমন দিতে পারবেন। আচ্ছা, সাক্ষীকে যখন দলিল দাখিল করার জন্য সমন দেয়া হলো, তখন যার দখলে বা ক্ষমতাধীন থাকে, দলিলটা যার দখলে আছে, সেই ব্যক্তি যতই আপত্তি করুক না কেন, আদালত অবশ্যই সেটা আদালতে ওই দলিলটা উপস্থাপন করার জন্য নির্দেশ দিবেন। তাহলে আপত্তি করলেও কিছু কিছু ক্ষেত্রে আদালত জোর করে দলিল উপস্থাপনের নির্দেশ দিতে পারেন। আদালতের কত বড় ক্ষমতা দেখছেন? তাহলে 131 ধারায় বললো যে অন্য কারো দলিল যদি অন্য কারো ইয়াতে থাকে, তাহলে তিনি অস্বীকার করতে পারবে। কিন্তু হ্যাঁ, তিনি অস্বীকার করতে পারবে, ঠিক আছে, এই দলিল মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তির কাছেই আছে, এবং এই দলিল ছাড়া কোনোভাবে আদালতের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এরকম পরিস্থিতি যদি তৈরি হয়, আদালত জোর করে এই দলিলটা আদালতে দাখিলের জন্য নির্দেশ দিতে পারবেন, বা জোর করে নিতে পারবেন। এবার আসেন, ওই লোক ধরেন দলিল দেখাতে চাইলো না, আপত্তি করলো, এই আপত্তিটা বৈধ কি অবৈধ এই সম্পর্কে আদালত সিদ্ধান্ত নিবে। এবার মনে করেন আপনি 131 ধারা মোতাবেক আপত্তি করলেন যে না আমি এই দলিল দেখাবো না, এই দলিল তো আপনার মামলার সঙ্গে যায় না। আবার মনে করে দেখেন তো, যে দলিল পক্ষেরও না বিপক্ষেরও না, অন্য ব্যক্তির নিকটে যদি কোনো দলিল থাকে, সেই দলিলও তো উপস্থাপনের প্রয়োজন হয় না, তাই না? মামলার পক্ষ বা বিপক্ষ নয় এইরূপ লোকের নিকট থেকে দলিল উপস্থাপন, পড়ছি না আমরা যে দলিল উপস্থাপন করা যাবে না? তো দেখেন, এখন পক্ষ নয় বিপক্ষ নয়, দলিল চাইলেন, দিতে চাইবে, চাইলো না, আপত্তি করলো যে না আমার এই দলিল দেখাবো না আমি, তারপরও আদালত জোর করে নিল, নেওয়ার পরে আদালত আবার আগেই এটা সিদ্ধান্ত নিবে যে তার এই দলিলটা সবার সামনে ফ্লাশ করা যাবে কি যাবে না। এইটুকু বলছে যে কোনো ব্যক্তি যদি আপত্তি করে, তার আপত্তিটা বৈধ কি অবৈধ এই সম্পর্কে আদালত সিদ্ধান্ত গ্রহণ করবেন। পাশাপাশি দলিল যদি রাষ্ট্রীয় বিষয় সংক্রান্তে না হয়, রাষ্ট্রীয় দলিল হলে এটা গোপন থাকবে, এখানে আর এটা আদালতে দেখাবে না। কিন্তু যদি রাষ্ট্রীয় দলিল না হয় এবং আদালত যদি মনে করে যে না দলিলটা দেখানো যাবে আদালতে, এই সম্পর্কে কি করতে পারবে? আদালত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে, প্রয়োজনে অন্য কোনো সাক্ষীও ডাকতে পারবে। দলিলের আর কে কে সাক্ষী আছে তাদেরকে ডেকে নিয়ে আসেন তো দেখি, কেন এই লোক দলিল দিতে চায় না, অন্য সাক্ষ্য গ্রহণ করতে পারবে। একান্তই যদি রাষ্ট্রীয় বিষয় হয় গোপনীয়, তাহলে এটা আদালত দেখাবে না। এছাড়া আদালত যদি মনে করে যে না এই দলিল আদালতে দেখানো উচিত, পরিদর্শন হওয়া উচিত, তাহলে আদালত দলিল পরিদর্শন সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারবে। আর কি পারবে? প্রয়োজনে অন্য সাক্ষীও নিতে পারবে। এটা ছিল একটা অংশ। এবার আসেন, এমন দলিল আপনার আদালতে দাখিল করা হলো যেই দলিলের ভাষা কোনোভাবেই উদ্ধার করা যাচ্ছে না, তখন কি করবেন? দোভাষী নিয়োগ করা হলো। এই যে দোভাষী নিয়োগ করলেন, দোভাষী ব্যক্তি দলিলের গোপনীয় বিষয় জেনে গেল কিনা? জেনে গেল। 127 ধারা যেভাবে পড়েছিলেন, নিচের অংশে লিখে রাখেন 127। 127 ধারা যেভাবে লিখেছিলেন। আসসালামু আলাইকুম।
আচ্ছা, যেখানে ছিলাম, এবার আসেন দোভাষী ব্যক্তি যদি দলিলের গোপনীয়তা সম্পর্কে জেনে যায় তাহলে আবার সমস্যা, যেহেতু দলিলের আপত্তি আছে, দলিল তারা দাখিল করতে রাজি ছিল না, এই দোভাষী ব্যক্তিও দলিলের বিষয়বস্তু গোপন রাখবেন। যদি তিনি গোপন না রাখেন, পেনাল কোডের 166 ধারা মোতাবেক আইনের নির্দেশ অমান্য করেছেন বলে গণ্য হবেন এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। তাহলে দেখেন, সাক্ষ্য আইনের ভেতরেও পেনাল কোড আছে। বুঝতে পারছেন আইনগুলো কোনটার সঙ্গে কোনটা কখন জুড়ে যায়? খুবই গুরুত্বপূর্ণ, রিলেটেড, একটার সাথে একটা রিলেটেড। তাহলে বুঝতে পারলাম ঘটনা তিনটা অংশ। এই ধারার কয়টা অংশ? তিনটা অংশ। প্রথম অংশে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি দলিল দাখিলের জন্য আপত্তি করে, আদালত জোর করে দলিলটা দাখিল করাতে বলতে পারবে। আচ্ছা, এবার আসেন, দলিল দাখিল হয়ে গেল, সে যে আপত্তি করলো, কেন আপত্তি করলো, এটা আবার আদালত একটু খতিয়ে দেখবে। এটা হলো দ্বিতীয় অংশ। আদালত দেখবে যে তার এই দলিল দাখিলের আপত্তিটা বৈধ কি অবৈধ, প্রয়োজনে অন্য আরেকজন সাক্ষ্য নিবে। দ্বিতীয় অংশ। তৃতীয় অংশ, আদালত বলল যে এখন এই দলিল উপস্থাপন হয়ে গেল কিন্তু দলিলের ভাষা বা মর্মার্থ উদ্ধার করা গেল না, তখন আবার আদালত কি করবে? দোভাষী নিয়োগ দিতে পারবে বা অনুবাদকারী নিয়োগ দিতে পারবে। এই অনুবাদকারী ব্যক্তি এইটা গোপন রাখবে। এই ছিল 162 দলিল উপস্থাপন। এবার আসেন 163 ধারা দেখবো। নোটিশকৃত, তলবকৃত এবং নোটিশ মোতাবেক উপস্থাপিত দলিল সাক্ষ্য হিসেবে দেয়া। এবার মনে করেন দুই পক্ষের যে কোনো এক পক্ষের মধ্যে তাদের দখলে ছিল দলিল। আচ্ছা, একটু উপরে একটা জিনিস লিখে রাখেন, তলবকৃত এবং নোটিশ মোতাবেক দাখিলকৃত দলিল উপস্থাপিতর উপরে লিখে রাখেন দাখিল, মানে যে দলিলটা আপনি দাখিল করলেন, এভাবে লিখে রাখেন, তাহলে আপনার পড়তে সুবিধা হবে। ভুল নাই, কিন্তু আমি এভাবে লিখতে বলতেছি কেন, পড়লে সুবিধা হবে। তলবকৃত এবং নোটিশ মোতাবেক যে দলিলটা আপনি দাখিল করলেন, এই দলিলটা সাক্ষ্য হিসেবে দেয়া। এখানে আবার কি বলেছে 163 ধারায়, যেহেতু দলিলটা আপনি দিতেই চাচ্ছিলেন না, তাই না, এবার যেহেতু তারা জোর করে দলিল আদালতে নিয়েই আসছে, তাহলে এবার এটা আমার পক্ষে সাক্ষ্য হিসেবে গ্রহণ করেন আপনারা। তাহলে আমার এই পক্ষটা আরো শক্ত হলো বা শক্তিশালী হলো। বুঝতে পারলাম ঘটনা। মনে করেন লিয়াকত ভাইয়ের কাছে একটা দলিল ছিল, মহামান্য আদালত হলো শামীম ভাইয়া, সে কি করলো? নোটিশ দিল। দেওয়াতে লিয়াকত ভাইয়া তো দলিল দিবেই না, সে মামলার একটা পক্ষ, কিন্তু সে দলিল দাখিল করবেই না। তো শামীম ভাইয়া নোটিশের উপর নোটিশ দিয়ে দিয়ে দলিলটা দাখিল করতে বাধ্য করলো। এবার লিয়াকত ভাইয়া বললো আমার দলিল যেহেতু কোর্ট পর্যন্ত চলেই আসছে, তাহলে আমার দলিল আমার পক্ষে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হোক। বুঝতে পারছি ঘটনা। এটাই 163 ধারা, অর্থাৎ নোটিশ মোতাবেক বা তলব মোতাবেক যে দলিলটা আপনি একটু আগে জোর করে নিলেন, এই দলিল এখন আমার পক্ষে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হোক, এটা আমার অধিকার। 163 ধারাটা মূলত একটা অধিকার। দেখেন, আসবাই দিকে। আচ্ছা, তাহলে যখন কোনো পক্ষ দলিলটা তলব করলো এবং সেটা আদালতে কি করা হলো, এই যে দলিলটা কেটে দিয়ে দাখিল লিখছিলাম আর কি, দাখিল করার জন্য অপর পক্ষকে নোটিশ দেওয়া হলো, তখন সেই দলিল যদি দাখিল করা হয়, তলবকারী পক্ষ যদি সেটা দেখে ফেলেন, বুঝতে পারলেন, তলবকারী পক্ষ আবার দলিল যদি দেখে ফেলেন, তখন এই দলিল দাখিলকারী পক্ষ, যিনি দলিলটা আদালতে দাখিল করলো, তিনি দাবি করতে পারবেন যে আমার এই দলিল সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হোক এবং এটা সাক্ষ্য রূপে দিতে বাধ্য থাকবেন। আদালতও বাধ্য হবেন যে এটা সাক্ষ্য হিসেবে দেয়া হোক। দেখেন ভাষ্য দেখি একটু। ভাষ্যর নিচের দিকে দেখেন সূত্র লেখা আছে, সূত্রের এখানে তিনটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। সাক্ষী আহ্বানকারী পক্ষ কি করলো? আহ্বানকারী পক্ষ যারা বিরুদ্ধ পক্ষকে নোটিশ দিল যে আপনারা দলিল দাখিল করেন, নোটিশ দেওয়ার ফলে দলিলটা যদি দাখিল হয়ে যায়, দলিলটা হাজির করা হলো, দেখেন তিনটা পয়েন্ট আছে। প্রথমে হলো নোটিশ দেওয়া হলো, এই নোটিশ মোতাবেক দলিল আদালতে দাখিল হলো, যখনই দাখিল হলো তখন তারা দাবি করবে যে আমাদের দলিল আদালতে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হোক। এই হলো 163 ধারা। বুঝতেছি ধারাগুলো। 62 থেকে একটু আলাদা শুরু হয়েছে। 62-তে দলিল উপস্থাপন, 63-তে এই দলিলটা আপনি জোর করে যেহেতু উপস্থাপন করালেন, এটা আপনাকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে হবে। এইবার আসেন 164 ধারা, এই এখান থেকে একটু ধারাবাহিকতা আছে। 164-তে বলেছে কোন কায়দায় যদি 162-তে দলিল আপনার কাছ থেকে নিয়ে আসতে না পারে আদালত, তখন কি হবে? আপনি দলিলটা দেখালেন না, লিয়াকত ভাইয়া দলিলটা আদালতে কি করলো না, দিলই না। অনেক বলার পরেও সে আদালতে দলিল উপস্থাপন করলো না, কিন্তু মামলায়
হেরে যেতে লাগলো। শেষের দিকে এসে বলতেছে যে না 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 স্যার, আমার দলিলটা নেন, আমার দলিলটাতে দেখেন, আমার দলিলে সবকিছু ঠিকঠাক আছে, এরা তো ভুয়া দলিল দাখিল করছে আদালতে, এভাবে মনে করেন বলতে চাইলো। তাহলে প্রথমে যে দলিল তিনি দাখিল করেন নাই, এখন কি আদালত সেই দলিল আর নিবে? নেওয়া কি উচিত বলেন? এইটাই হলো 164 ধারা। অর্থাৎ নোটিশ দেওয়ার পরেও যে দলিল আপনি উপস্থাপন করতে অস্বীকার করেছেন, সেই দলিলটা আদালতে আর সাক্ষ্য হিসেবে গ্রহণ করবে না। অথবা বিরুদ্ধ পক্ষ যদি আপত্তি করে যে না, এই দলিল আর গ্রহণযোগ্য হবে না, তখন আপনি আর এটা আদালতের অনুমোদন ব্যতীত বা বিরুদ্ধ পক্ষের আপত্তি ব্যতি রেখে আপনি কি করতে পারবেন না, অনুমতি ব্যতি রেখে এটা সাক্ষ্য হিসেবে উপস্থাপন করতে পারবেন না। তাহলে 162 কি শিখলাম? দলিল উপস্থাপন আদালত চাইলে জোর করে উপস্থাপন করতে পারবে। 163 যে দলিল জোর করে দেখানো হলো সেই দলিল সাক্ষ্য হিসেবে নিতে হবে। এখন যেহেতু দলিল বের করে নিয়ে আসছেন, তাহলে আমাদের দলিল সাক্ষ্য হিসেবে গ্রহণ করেন। 164 যদি আপনি এত কিছুর পরেও দলিল দিয়ে না থাকেন, তাহলে আপনারা সুযোগ নেই, পরবর্তীতে আপনি আর এই দলিল আদালতে দাখিল করতে পারবেন না। তাহলে বুঝতে পারলেন ঘটনা, দলিল দিলেও বিপদ, না দিলেও বিপদ। এইবার আসেন 165 দ্বারা দেখবো, জজ কর্তৃক প্রশ্ন করা বা কোনো কিছু উপস্থাপিত করার আদেশ দানের ক্ষমতা। ওই যে 60 ধারা পড়েছিলেন মনে আছে? 60 ধারা কি পড়েছিলাম? 60 ধারায় মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হতে হবে, এমনকি দলিল ভিন্ন অন্য কোনো বস্তুর যদি অস্তিত্ব অবস্থা সম্পর্কে হয়, এই দলিল বা বস্তু আদালত দাখিল করার জন্য নির্দেশ দিতে পারবে। তো 60 ধারায় এটা ছিল প্রত্যক্ষ হবে। আর এই নোটিশটা দিবে, দাখিলের জন্য নির্দেশ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে কত ধারায়? 165 ধারায়। খেয়াল করেন, বিচারক প্রাসঙ্গিক বিষয়কে উদ্ধার করার জন্য, এই সম্পর্কে উপযুক্ত সাক্ষ্য প্রমাণ গ্রহণ করার জন্য যে কোনো সময় যে কোনো প্রশ্ন যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করতে পারবেন। সুপ্রিম পাওয়ার। এগুলো কার ক্ষমতা? বিচারকের ক্ষমতা। অ্যাডভোকেট কি সব প্রশ্ন করতে পারে? পারে না। কেন পারে না? তাকে যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করার অধিকার দেয়া হয়নি। অপমান উত্তক্ত করার প্রশ্ন করতে পারবে না, অশ্লীল উৎসাহজনক প্রশ্ন করতে পারবে না, করলে আদালত কি করবে? লাগাম টেনে ধরবে। আছে না এরকম? পড়ে আসলাম কত কত ধারা, 49, 51, 52, এগুলো ধারা পড়ে আসলাম। আচ্ছা, একই রকম এবার কার ক্ষমতা? প্রশ্ন করার ক্ষমতা কার এবার? আদালতের নিজের, স্বয়ং আদালত নিজেই। অর্থাৎ জজ, জজ বলতে শুধুমাত্র জজ না, সকল বিচারককে বোঝানো হয়েছে। তারা কি করতে পারবে? যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে মামলার প্রাসঙ্গিক বিষয় উদ্ধারের জন্য যে কোনো প্রশ্ন করে ফেলতে পারবে। বুঝতেছি? এমনকি সেটা অপ্রাসঙ্গিক হলেও সেই বিষয় সম্পর্কেও প্রশ্ন করতে পারবে। তাহলে আদালতের ব্যাপারটা তো ভিন্ন। আদালত চাইলে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে যে কোনো প্রশ্ন করতে পারবে, পাশাপাশি যে কোনো দলিল বা বস্তু দাখিল করার নির্দেশ দিতে পারবে। এই দেখেন, এই বস্তু নির্দেশের ক্ষমতা মূলত কিন্তু 165 ধারায়। কারণ আর এই বস্তুটা প্রত্যক্ষ সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে কততে? সাক্ষ্য আইনে 60 ধারায়। এবার আসেন পক্ষগণ বা তাদের প্রতিনিধিগণ, তারা কি করতে পারবে না? কোনো ধরনের আপত্তি করতে পারবে না। তাহলে নাক মোছড়ামুছড়ি করে কোনো লাভ নাই, কোর্ট যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে যে কোনো প্রশ্ন করতে পারবেন। এরপরে আসেন, এই প্রশ্নের উত্তরে সাক্ষী যে বলবে, যে কথাটা বলবে বা যা বলবে, সেই সম্পর্কে আদালতের অনুমতি ছাড়া সাক্ষীকে জেরাও করা যাবে না। তো আদালত ধরেন এমন একটা প্রশ্ন করলো আপনাকে, যেহেতু তার সুপ্রিম পাওয়ার, তাই না? যে কোনো একটা প্রশ্ন করে ফেললো, এই প্রশ্নের উত্তর দিলেন যেটা আপনাদের বিরুদ্ধে গেল, তারপরও এই বিষয়ে আপনাকে জেরা করতে পারবে না। কারণ কি? আদালত ছাড়া তো এই প্রশ্ন করার ক্ষমতা কারো নাই। তো আদালত জিজ্ঞাসা করছে, আপনি তো বেকায়দা, আপনাকে তো উত্তর দিতেই হবে। উত্তর দিলেন, আবার আপনাকে বিরুদ্ধ পক্ষ ছাই দিয়ে ধরলো, এই সুযোগও নাই। আদালত অনুমতি দিলে তবেই জেরা করা যাবে। এছাড়া আদালতের জিজ্ঞাসিত প্রশ্নের উপরে জেরাও করা যাবে না। বুঝতেছি বিষয়গুলো কিন্তু খুবই সুন্দর যদি একটু মনোযোগ দেন। এখানে আবার বলা আছে দেখেন, যদি দলিল দাখিলের বিষয়টা আসে, সেক্ষেত্রে সাক্ষ্য আইনের 121 ধারা, 131 ধারা, এই ধারাগুলোর বিধান কিন্তু প্রযোজ্য হবে। এই ধারাগুলো বাধ্য করা যাবে না। আবার 148, 149 ধারার কথাও বলা আছে যে এই ধারাগুলো আদালত খেয়াল করবেন। 148 ধারায় যেমন কি করতে পারবে, কি কতটুকু উত্তর দিবে না দিবে এটাও ঠিক করে দিতে পারবে। আবার 149 ধারায় যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্নও করবে না, অসঙ্গত মনে করবে এই ধরনের প্রশ্নও যেন বিচারক না করে। প্রথমে একদম সকল ক্ষমতা দিয়ে পরে আবার একটু শর্ত দিয়ে দিছে যে বিচারক হিসেবে অন্তত এইটুকু মাথায় রাখতে হবে যেন এমন কোনো প্রশ্ন করা না হয় যাতে সাক্ষী, বাদী, বিবাদী কোনো আপত্তিকর অবস্থায় পড়ে।
বুঝতে পারলাম বিষয়টা। সকল প্রশ্ন করতে পারবে, তবে সেটা তাদেরকে বলা হয়েছে তারা যেন ওই ধারাগুলোর একটু দিকে খেয়াল রাখে, এইভাবে বলা হয়েছে। 165, 166 ধারা বাতিল। 167-তে যাব। 167 ধারা ক্লাসে প্রথম ক্লাসেই পড়িয়ে দিয়েছিলাম। 167-তে বলা হয়েছে 11তম অধ্যায়, একটি ধারা দিয়ে একটি অধ্যায়, সাক্ষ্য আইনের 11তম অধ্যায়। কত ধারা? 167 ধারা। 167 ধারায় বলা হয়েছে অন্যায়ভাবে সাক্ষ্য গ্রহণযোগ্য বা অগ্রাহ্য হলে তার জন্য নতুন করে বিচার হবে না। অন্যায়ভাবে সাক্ষ্য গ্রাহ্য বা অগ্রাহ্য হলে তার জন্য কি হবে না? নতুন করে বিচার হবে না। এই কথাটা কেমন? মনে করেন রিফাত নামক একজন অপরাধী ব্যক্তি, তার বিরুদ্ধে কি কি পাওয়া গেল? বস্তুগত সাক্ষ্য পাওয়া গেছে, ঘটনাস্থলে হাতের আঙ্গুলের ছাপ ছিল, রিফাতের ছাপ ম্যাচ করে গেছে। ব্লাড স্যাম্পল পাওয়া গেছে, যেটা আমরা ডিএনএ পরীক্ষা করে দেখছি রিফাতেরই এটা রক্ত। 161 ধারার জবানবন্দি আছে, 3জন সাক্ষীর জবানবন্দি আছে রিফাতের বিরুদ্ধে। আর কি কি আছে? মেডিকেল রিপোর্ট আছে রিফাতের বিরুদ্ধে। তাহলে এতগুলো কি হয়েছে? এতগুলো এভিডেন্স সব কি রিফাতের বিরুদ্ধে চলে গেল। তখন আদালত রিফাতকে, গল্পটা শোনেন, তখন আদালত রিফাতকে কি করলো? যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলো, অথবা ধরে নিলাম 10 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করলো, যে কোনো একটা গুরুতর অপরাধের ক্ষেত্রে। এইবার রিফাত কোনোভাবে সংবাদ পাইলো যে 3জন সাক্ষী যে সাক্ষ্য দিল, এই 3জন সাক্ষী ভুয়া ছিল, অর্থাৎ ঘটনার সময় ঘটনাস্থলে কেউ ছিল না, কেউ দেখেও নাই। তাহলে 3জন সাক্ষী কোথা থেকে নিয়ে আসলো বাদী পক্ষ? এটা তার মনে খটকা লাগলো এবং সে খোঁজ নিয়ে জানতে পারলো সাক্ষী 3জন আসলে বানানো ছিল। বুঝতে পারলাম ঘটনা, 3জন সাক্ষী বানানো ছিল, কোনো সাক্ষী নাই, কিন্তু বাকি প্রমাণগুলো ঠিক আছে। বোঝেন, খেয়াল করেন কথাগুলো। আচ্ছা, 3জন 161, 3জন যদি মিথ্যা বলে বা 3জন ব্যক্তির 161 যদি ভুলও হয়, তাও কি রিফাত অপরাধী কি অপরাধী নয়? এইটার উত্তর দেন আগে। তার বিরুদ্ধে মেডিকেল রিপোর্ট আছে, এমসি আছে। এমসির চেয়ে 161 গুরুত্বপূর্ণ হলো তার বিরুদ্ধে কি আছে? ব্লাড স্যাম্পল আছে, আছে না? তার ডিএনএ ম্যাচ করে গেছে। তাহলে এত কিছু যখনই পাওয়া যাবে, অর্থাৎ অন্যান্য যে সাক্ষ্য প্রমাণ, এগুলো যদি যথেষ্ট হয়ে যায়, দুই একটা সাক্ষ্য প্রমাণ অন্যায়ভাবে যদি গ্রাহ্য হয়ে যায়, তার জন্য নতুন করে বিচার হবে না। এখন রিফাত হম্বিতম্বি করতেছে যে আমাকে 10 বছর জেল দেওয়া হলো, আমি হাইকোর্টে আপিল করব, এই মামলার আবার আমি বিচার চাবো। সুযোগ আছে? নাই। কেন নাই? ওই 161-র জন্য তুমি রিফাত তো কি হচ্ছ না, নিরপরাধ বলে গণ্য হচ্ছ না, কারণ তোমার বিরুদ্ধে অন্যান্য যে আলামত গুলো পাওয়া গেল, এগুলো দায় দায় নিরূপণ করার জন্য যথেষ্ট বলে বিবেচিত হবে। বুঝতে পারলাম? এটাই হলো 167 ধারা। প্রথমে পড়ার পর আপনার মনে হবে যে ইস, একজনের বিরুদ্ধে অন্যায়ভাবে সাক্ষ্য গ্রহণযোগ্য হলো, তারপরও নতুন করে বিচার হবে না কেন? কিন্তু এটা সামগ্রিক সাক্ষ্য না, দুই একটা সাক্ষ্য হয় না, অনেক সময় হয়ে যায়। একটু পরই খেয়াল করেন, সাক্ষ্যের অবৈধ গ্রহণ বা বর্জন হয়ে থাকলে যে আদালতে উহার বিরুদ্ধে আপত্তি উত্থাপন করা হয়, সেই আদালত যদি মনে করেন যে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে তার বিরুদ্ধে আপত্তি উত্থাপন, অথবা যার বিরুদ্ধে, যেটার বিরুদ্ধে আপত্তি উত্থাপন করা হয়েছে সেই সাক্ষ্য ছাড়াও, সেই সাক্ষ্য ব্যতীত এমন কোন সাক্ষ্য প্রমাণ আছে যার দ্বারা আদালতের সিদ্ধান্তের ন্যায্যতা প্রতিপন্ন হয়, যে না আদালত ঠিক সিদ্ধান্ত নিছে, মেডিকেল রিপোর্ট আছে, ডিএনএ রিপোর্ট আছে, এগুলো দিয়েই যুক্তিযুক্ত ভাবে প্রমাণিত যে রিফাত অপরাধী, তাহলে আদালতের ন্যায় বিচারের ন্যায্যতা প্রতিপন্ন হয়েছে। অথবা যেই সাক্ষ্য বাদ দেওয়া হয়েছে, মনে করেন রিফাত বলল আমার পক্ষে আরো গুরুত্বপূর্ণ সাক্ষী ছিল, আপনারা এগুলো নেন নাই, নিলে তো আমি বেঁচে যাই। এই যে এগুলো যে বলতেছে, যেই সাক্ষ্য বর্জন করা হলো সেই সাক্ষ্য গ্রহণ করা হলেও মামলার তেমন একটা কি হতো না, আদালতের সিদ্ধান্তের কোনো তারতম্য হতো না। কেবলমাত্র অন্যায়ভাবে সাক্ষ্য গ্রহণ অথবা বর্জন করার অজুহাতেই শুধুমাত্র একটা দুইটা সাক্ষ্য অন্যায়ভাবে গ্রহণ হয়েছে বা অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে, এই অজুহাতে আদালত আপনার নতুন করে বিচার করবে না। আদালতের এত অ্যাভেলেবল সময় নাই। বুঝতে পারছি, আপনি সামান্য একটু কারণে চাইবেন যে আবার বিচার হোক, ব্যাপারটা এত সহজ নয়। এটাই বলেছে যে অন্যায়ভাবে সাক্ষ্য গ্রহণযোগ্য বা অগ্রাহ্য হলে কি হবে না, তার জন্য নতুন করে বিচার অনুষ্ঠিত হবে না। এই ছিল 167 ধারা। শুকুর আলহামদুলিল্লাহ আমরা সাক্ষ্য আইন শেষ করে ফেললাম। কি পড়বেন আগামী ক্লাসে, পরের ক্লাসগুলোতে? দাঁড়ান পরে যাই, আগে একটু রিভিশনটা দিয়ে শেষ করি।
আসেন আমরা কি কি বললাম। সমর্থনমূলক সাক্ষ্যের 3টা ধারা পড়লাম। 156 প্রাসঙ্গিক বিষয়কে সমর্থন করার জন্য উদ্দেশ্যমূলক প্রশ্ন গ্রহণযোগ্য, অর্থাৎ কোন সাক্ষীকে সংশ্লিষ্ট ঘটনা সম্পর্কে সমর্থন করার জন্য ঘটনাটি কোন সময়ে কোন স্থানে সংঘটিত হয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা যাবে, বা এই বিষয় সম্পর্কে বা সাক্ষ্যের সমর্থনে এই বিষয়ে সাক্ষ্য গ্রহণ করা যাবে। 156 157-তে বলল সাক্ষী আগে যে সাক্ষ্য প্রদান করেছিল এই সাক্ষ্য পরবর্তী সাক্ষ্য প্রদানের সময় আগের সাক্ষ্যটা কি করা যেতে পারে, আদালতে প্রমাণ করা যেতে পারে যে না দুটো সাক্ষ্যই এক, বা পরের সাক্ষ্যকে আগের সাক্ষ্যটা সমর্থন করলো। কত ধারা? 157 ধারা। 158-তে বলেছে 32 এবং 33 ধারার যে বিবৃতি এগুলো তো প্রাসঙ্গিক আদালতে বুঝলাম, কিন্তু এগুলোর সমর্থন বা অসমর্থনে যদি অন্য কোনো সাক্ষ্য প্রমাণ থাকে বা ওই লোকগুলো বেঁচে থাকলে তাদেরকে তো জেরা করা যেত, এখনো এই বিষয়গুলোর চুলচেরা বিশ্লেষণ করা যাবে যদি উপযুক্ত সাক্ষ্য প্রমাণ থাকে। 158 159 স্মৃতি পুনরুজ্জীবিত করে সাক্ষ্য দেয়া যাবে। যদি কোনো সাক্ষী ভুলে যায় যে সে কি সাক্ষ্য প্রদান করেছিল, পরবর্তীতে তার নিজের লেখা দেখে, অন্যের লেখা দেখে, অন্য কোনো দলিল দেখে অথবা তার রেজিস্টার পত্র সমূহ দেখেও তিনি স্মৃতি পুনরুজ্জীবিত করতে পারবেন, এবং 160 ধারায় স্মৃতি পুনরুজ্জীবিত করার পর সাক্ষ্য প্রদান করতে পারবেন। এইরূপ সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। এখন কথা হলো এই যে সাক্ষ্য গ্রহণ হবে যদি কোনোভাবে স্মৃতি পুনরুজ্জীবিত না হয় বা মনে নাও পড়ে, তারপরেও ওনার যদি এইটুকু মনে থাকে যে উনি দলিলটা যখন লিখেছিলেন তখন ঠিকঠাক লিখেছিলেন, তাহলে উনি এই বিষয়ে সাক্ষ্য দিতে পারবেন। 160 যখনই কোনো দলিল দেখে কোনো ব্যক্তি স্মৃতি পুনরুজ্জীবিত করে সাক্ষ্য দিবে, সাথে সাথে এই দলিল সম্পর্কে বিরুদ্ধ পক্ষ অধিকারী হয়ে যাবে। কি অধিকার পাবে বিরুদ্ধ পক্ষ? আদালতে দলিলটা দাখিল করতে বলতে পারবে, এমনকি দেখতে চাইতে পারবে, সংশ্লিষ্ট অংশ সম্পর্কে সাক্ষীকে জেরাও করতে পারবে। কত ধারা? 161 ধারা। 162 থেকে শুরু হলো দলিল উপস্থাপন। যে দলিলটা আপনি দিতে চাননি আদালত জোর করে এটা দাখিলের জন্য বলতে পারবে। যদি আপনি আপত্তি করেন আপনার এই আপত্তির কারণ কি, আদালত আগে এটা খতিয়ে দেখবে এবং সিদ্ধান্ত নিবে। যদি মনে করে যুক্তিযুক্ত কারণ আছে তাহলে এই আদালত এটা গোপন রাখবে, যদি সেটা রাষ্ট্রীয় দলিল হয় গোপন থাকবে। এছাড়া আদালত এটা যদি মনে করে পরিদর্শন হওয়া উচিত আদালত এটা দেখবে, পাশাপাশি অন্য সাক্ষ্য নিতে পারবে। তবে হ্যাঁ, যদি দলিলের মর্মার্থ উদ্ধারের জন্য অন্য কোনো ব্যক্তিকে প্রয়োজন হয় দোভাষী নিয়োগ করা যাবে এবং দোভাষী ব্যক্তি এটি গোপন রাখবে। গোপন না রাখলে পেনাল কোডের 166 তো আছেই। 163 ধারা, এই যে জোর করে দলিলটা 62-তে উপস্থাপন করা হলো বা যে দলিলটা নোটিশ দেওয়ার পরে আদালতে দাখিল করা হলো, এই দলিলটা যখন আদালত দেখলো, বিরুদ্ধ পক্ষ দেখলো, জানতে পারলো, তখন এই দলিলটা কি করতে হবে? সাক্ষ্য হিসেবে উপস্থাপন করতে হবে। যদি বিরুদ্ধ পক্ষই দাখিল করে তারাও এই অধিকার প্রাপ্য হবে, তারাও বলতে পারবে যে আমাদের এই দলিল আমাদের পক্ষে আদালতে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হোক। 163 164 সময়ের এক ফর, অসময়ের অনেক ফর। দলিল চাইলো যখন তখন যদি আপনি না দেন, পরবর্তীতে আপনার মামলা আপনার পক্ষে আসার জন্য যদি পরবর্তীতে প্রয়োজন পড়ে নিজেই এই দলিল আদালতে উপস্থাপন করতে চান, আদালতে এই দলিল নিতে অস্বীকার করতে পারবে। অর্থাৎ যে দলিল আপনি পূর্বে দাখিল করেননি, নোটিশ দেওয়া সত্ত্বেও আপনি দলিলটা দেননি, পরবর্তীতে বিরুদ্ধ পক্ষ যদি আপত্তি করে, আদালত যদি অনুমতি না দেয়, তাহলে আপনি এই দলিল আদালতে দাখিল করতে পারবেন না। 164 165 জজ, ম্যাজিস্ট্রেট, বিচারক সকল বিচারককে সুপ্রিম পাওয়ার দেওয়া হয়েছে। তারা যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারে, হোক সেটা প্রাসঙ্গিক কিংবা অপ্রাসঙ্গিক। মামলার ন্যায় বিচারের স্বার্থে তারা যে কোনো ব্যক্তিকে যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারবে। তবে কথা হলো তারা যেন একটু 148 ধারা, 121 থেকে 131 ধারার যে বিধানগুলো রয়েছে এগুলো যেন তারা মনে রাখে, বা তারা এই বিষয়গুলো যেন জোর করে বাধ্য না করে। এইটা বলা হয়েছে। 165 ধারা, 166 বাদ জুরি বা এসেসর দরকার নাই। 167 ধারায় বলা হয়েছে অন্যায়ভাবে সাক্ষ্য গ্রাহ্য বা অগ্রাহ্য হলে তার জন্য নতুন করে বিচার অনুষ্ঠিত হবে না। যদি
যে সাক্ষ্য অন্যায়ভাবে গ্রহণ করা হলো না অথবা গ্রহণ করা হলো সেই সাক্ষ্য ব্যতি রেখেও অন্য কোনো সাক্ষ্য দিয়ে মামলা প্রমাণের জন্য যথেষ্ট হয় বা আদালতের বিচারের ন্যায্যতা প্রতিপন্ন হয়, তাহলে কি করা যাবে না? আদালত ওইটুকু কারণে নতুন করে বিচার অনুষ্ঠিত করবে না। ফৌজদারি কার্যবিধির 537 ধারা আছে ডান পাশে, অবশ্যই এই ধারাটা দেখবেন। এই যে 167 ধারার বিধান কোন ধরনের মামলার ক্ষেত্রে প্রযোজ্য, এমসিকিউ, দেওয়ানি এবং ফৌজদারি উভয় মামলায় প্রযোজ্য। দেখেন প্রয়োগের ক্ষেত্র বলে একটা কথা আছে, এগুলো এমসিকিউ পাবেন, মডেল টেস্ট হবে না, এবার তো পুরো সাক্ষ্য আইনের উপরে পরীক্ষা হবে। তাহলে প্রয়োগের ক্ষেত্র কোথায় কোথায়? দেওয়ানি এবং ফৌজদারি উভয় মামলাতেই এই ধারার বিধানগুলো প্রযোজ্য হবে সমানভাবে। ধন্যবাদ সবাইকে। আলহামদুলিল্লাহ। এতক্ষণ যেগুলো বললাম একটা কথাও কি শুনতে পাননি? হায় রে দুর্ভাগ্য আমার। বললাম আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমরা সাক্ষ্য আইন শেষ করেছি, পেনাল কোড আমাদের অলরেডি শেষ হয়ে গেছে, সিআরপিসি সিআরপিসি শেষ হয়ে গেছে। তো যেহেতু সবগুলো আইন শেষ হয়েছে, আল্লাহ দিলে রোজাও আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আর আগামীকালকে শুধু রোজা আছে। এরপরে কিন্তু কোমর বেঁধে পড়তে হবে, সবাই নিজের সাথে নিজে পণ করেন যে ডু অর ডাই, এরকম পণ যে না এসপার ওসপার দেখে ছাড়তেই হবে, যেভাবেই হোক একটা পদোন্নতি নিয়ে ছাড়তেই হবে। সময় তো কম, বোঝেন মার্চ মাস চলে যাচ্ছে, এখনো পিআরবি বাকি আছে, আমরা পিআরবি পড়বো, মাইনর আর্টস পড়বো। তো সবচেয়ে বড় ব্যাপার হলো নিজের পড়াটা নিজের কাছে। আমি ক্লাসে শেষ করে দিলাম, আপনাদের শেষ হলো না, তাহলে কি লাভ হবে বলেন? এই জন্য কি করতে হবে? বেশি বেশি পড়ালেখা করতে হবে। মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সময় কোন কাজে ব্যয় হয় জানেন? দুইটা কাজে, একটা হলো ইবাদত আর একটা হলো জ্ঞান অর্জন। এছাড়া আপনি যে সময় ব্যয় করেন, এই সময় সময় নয়, এই সময়ের জন্য আপনার হিসাব দিতে হবে। আর আপনি যদি জ্ঞান অর্জন করেন, যদিও কোরআনের জ্ঞানের কথা আল্লাহ বেশি বারবার করে বলছে, তারপর অন্য যে জ্ঞানগুলো আপনি অর্জন করেন এগুলোও অমূলক নয়, এগুলোতেও আল্লাহ খুশি হয়। যে কোনো জ্ঞানই আল্লাহ খুশি হয়। তো তাহলে আপনার জীবনের বেস্ট সময়টা আপনি যখন বই পড়েন, ওইটুকু সময় আপনার আমল নামায় ভালো কিছু লেখা হয়। আমাদের দুইটা ফেরেশতা না, ডান দিকের ফেরেশতা বাম দিকের ফেরেশতা। বাম দিকের ফেরেশতা খুব ব্যস্ত থাকে, ভীষণ ব্যতিব্যস্ত। কারণ কি? আমরা সারাদিনে ভালো কাজ একটাও করি না, সব কি করি জানি না। আপনারা কি করেন আমার কথা বলতেছি আমি, আপনারা ভালো। তো মন্দ কাজে আমরা বেশি ব্যস্ত থাকি, যার জন্য বাম দিকের ফেরেশতা ভীষণ ব্যস্ত থাকে। দুর্নাম করি, গীবত করি, ঝগড়া করি, এই করি সেই করি, পড়ালেখা করি না, মানে কি বলবো, ফেসবুক দেখি, গান শুনি, মুভি দেখি, কত রকমের বদ অভ্যাস। চিন্তা করে দেখেন, পরতে পরতে শুধু অপরাধ আর অন্যায়। তো সবগুলো লিপিবদ্ধ হচ্ছে কোথায়? বাম দিকের ফেরেশতা, সে খুবই ব্যস্ত। তো এই যে আপনি যে জ্ঞান অর্জনের জন্য যে সময়টুকু ব্যয় করবেন, এটা আপনার ভালো খাতায় লেখা হবে। তাহলে পড়বেন না কেন বলেন? একটু পড়েন, ভালো কিছু হোক। অবশ্যই আল্লাহ তাআলা জ্ঞান, আপনি জ্ঞান অর্জন করছেন বা আপনি পড়ালেখা করছেন, আল্লাহ খুশি, আল্লাহ তাআলাও খুশি হবে। তো শুধু পদোন্নতি এমন তো না যে পড়লে আপনার ক্ষতি, আপনি পড়লে আপনার একটা পদোন্নতি হচ্ছে, বোনাস, জ্ঞান অর্জন হচ্ছে, আবার আমল নামায় ভালো কিছুও যোগ হচ্ছে। শুক্রিয়া না, শুক্রিয়া করে শেষ করা যায় না। তাহলে সবাই অবশ্যই অবশ্যই ঈদের পরে আমার সবার কাছে অনুরোধ, অনুরোধ থাকবে সবাই ভালোভাবে পড়ালেখা করেন। কারণ সময় নাই, বুঝতে পারছেন? সময় গেলে সাধন হয় না। বারবার পরীক্ষা দিতে চান, বারবার এভাবে পড়তে চান, এত কষ্ট বারবার করবেন, ফ্যামিলিকে কষ্ট দেয়া। এই যে একটু আগে দেখলাম নীলুবাবুর বাবুরা বসে আছে, সে কি কষ্ট করে সে পড়ালেখা করতেছে, লিয়াকত ভাইয়া বাবুকে ঘুম পাড়ায় দিচ্ছে। আমার দুইটাও এসে দেখেন কিরকম দুষ্টামি শুরু করছে। তো যাই হোক, বারবার আমার ব্যাপারটা ভিন্ন। আপনারা কি বারবার এই একই কষ্ট করবেন বলেন? তো আপনারা কি চান এভাবে পরিবারকে কষ্ট দিতে? এইভাবে পণ করেন যে এই একটা বছরই আমি শুধু কষ্ট দেব, এরপর ইনশাল্লাহ আমরা কক্সবাজার ট্যুর দেব, এখানে যাব ওখানে যাব, আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করব। এরপর
এভাবে পণ করেন। বাচ্চা কাচ্চার ক্যারিয়ার দেখতে হবে না, নিজেই পড়বেন, বাচ্চা কাচ্চা পড়ালেখা করাতে হবে না, সব দিকেই তো দেখতে হবে না? এই জন্য সময় কাজে লাগান। বারবার বারবার আমরা পড়বো না, এইবারে যা হবে এইবারই হবে ইনশাল্লাহ, এভাবে করে পড়তে হবে। তাহলেই হয়ে যাবে। আর যদি থাকেন যে না, দিন যাচ্ছে যাক, তাহলে তো গেছেন। ঠিক আছে, ঈদের পরে দেখা হবে ইনশাল্লাহ। আপনাদের ভোট পেয়েছি, যেটা ভোট বেশি হবে সেটাই ছুটি গ্রহণযোগ্য হবে। আর হ্যাঁ, আরো একটা ভোট দেন। যে আপনারা ভোট দিতে চান না কেন? কত সুন্দর ভোট, একটা গণতান্ত্রিক অধিকার। আমার ক্লাসেও একটা ভোটের সিস্টেম রাখছি, আপনারা ভোট দেন না, এটা কোনো কথা? ভোট দেন, আপনারা কি পড়তে চান, পিআরবি নাকি মাইনর আর্টস, এই দুটোর উপরেও ভোট দেন। আপনাদের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। ঠিক আছে, আল্লাহ হাফেজ। কারো কিছু বলার আছে? আজকে তো মাইক্রোফোন গুলো শুরু থেকেই বন্ধ করে দিছি, অনেকের মনে মনে অনেক কথা ছিল। দেখি একটু শুনি কারো কিছু বলার আছে কিনা। ঈদ মোবারক। আচ্ছা, আজকে কি ক্লাসটা রেকর্ডিং চলছে নাকি আমার রেকর্ডিং গেছে ভেসে, আল্লাহই জানে। বলেন, কিছু বলতে চান? আল্লাহ, এই ক্লাস যদি রেকর্ডিং না থাকে আমি তো মরছি। নেটটা চলে গেল না যাওয়াতে, রেকর্ডিংটা মনে হয় বন্ধ হয়ে গেল, তারপরে যে কি হলো কিছুই তো বুঝতে পারলাম না। ও আচ্ছা, রেকর্ডিং হয়েছে বাট কনভার্ট হয়নি।